আসসালামু আলাইকুম। আর সবাইকে ওয়েলকাম আমাদের আজকের গাইডলাইন ক্লাস রেসিডেন্সি পরীক্ষার জন্য। আমাদের টার্গেট হচ্ছে মার্চ 2026। তো আমি আমার আমার পার্টটা হচ্ছে সাবজেক্ট মাইক্রোবায়োলজি। এইটুকু আমি বলবো। আমাদের এখানে টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন আউট অফ 200 মাইক্রোবায়োলজিতে থাকছে 30 to 35 মার্কস থাকে রেসিডেন্সি পরীক্ষায়। বিশেষ করে বেসিক সাবজেক্টে এটা একটু বেসিক এবং বেসিক ফ্যাকাল্টি অথবা এমডিএমএস ফ্যাকাল্টি কিছুটা ভ্যারি করতে পারে। বেসিক ফ্যাকাল্টিতে হয়তো মাইক্রোবায়োলজি পোর্শনটা একটু বেশি থাকে, বাট মোরলেস আমরা এই পোর্শনটা আশা করতে পারি যে এতটুকু মার্কস এই টপিকটা থাকে। তো মাইক্রোবায়োলজি আসলে এটা মাইক্রোবায়োলজি আর ইমিউনোলজি শুধুমাত্র ইট ইজ নট, এটা আসলে দুটাই একটা একটার সাথে কোরিলেটেড রিলেটেড। এবং নট অনলি দ্যাট, মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি পোর্শনটা আমাদের আসলে ইনফেকশাস ডিজিজ এবং রিউমাটোলজি তেও অনেকটা কাজে লাগে। তো এই জিনিসগুলো একটু লিঙ্ক করে পড়লে আমাদের আউটকামটা আরেকটু ভালো আসবে। তো আমাদের টোটাল মাইক্রোবায়োলজি টপিক গুলোকে আমরা যদি ব্রড হেডিং এ ভাগ করি, তখন আমরা দেখতে পাই যে জেনারেল ব্যাকটেরিওলজি থাকে কিছু টপিক, কিছু টপিক থাকে সিস্টেমিক ব্যাকটেরিওলজি, এছাড়াও প্যারাসাইটোলজি, মাইকোলজি, ভাইরোলজি এবং ইমিউনোলজি, এই টপিকগুলো ব্রড হেডিং এ ভাগ করা যায়। তো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা আমরা আসলে কি কি আহ, পড়বো? বেসিক্যালি আমাদের রিভিউ লেন্স যেটা আছে সেটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বুক। শুধুমাত্র ইমিউনোলজি পোর্শনটা আমরা বিআরএস থেকে পড়তে পারি, অথবা কাপলানের যে ইউএসএমএল লেকচার নোটগুলো আছে সেটা থেকে পড়তে পারি। রবিন্স এর শুধু ইমিউনোলজি পোর্শনটা আমরা পড়তে পারি। এছাড়াও মেডিকেল হায়ার স্টাডিজ এর লেকচার এবং কোশ্চেন ব্যাংক, ডেফিনেটলি এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করা। তো জেনারেল ব্যাকটেরিওলজি থেকে আমাদের কি কি টপিক আসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ওভারঅল টপিক গুলো, সেগুলো যদি আমরা একটু দেখি। এখানে যে কোনো স্ট্রাকচার, যেমন ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক যে অর্গানিজম গুলা, তাদের স্ট্রাকচার এবং এই দুটো স্ট্রাকচারাল যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ প্রোক্যারিওটিক গুলো হচ্ছে ব্যাকটেরিয়া। তো তাদের স্ট্রাকচার কিছু ডিফারেন্স থাকে আমাদের ইউক্যারিওটিকের সাথে। তো সেই সব স্ট্রাকচারাল ডিফারেন্সের উপর বেস করেই বেসিক্যালি অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিফাঙ্গাল অথবা অ্যান্টিভাইরাল এই জিনিসগুলো ডেভেলপ করা হয়। ডিউ টু স্ট্রাকচারাল ডিফারেন্স, এই যে ভ্যারিয়েশন গুলার উপরে যে অ্যান্টিবায়োটিক গুলো ডেভেলপ করা হয়, এটাকে বলে সিলেক্টিভ টক্সিসিটি। তো স্ট্রাকচারের ডিফারেন্স গুলো খুব ভালো করে জানতে হবে। এবং নট অনলি দ্যাট, তাদের যে স্ট্রাকচার, এসেনশিয়াল কিছু স্ট্রাকচার থাকে, কিছু নন এসেনশিয়াল স্ট্রাকচার থাকে, এগুলো জানতে হবে। এসেনশিয়াল স্ট্রাকচার হচ্ছে সব সব অর্গানিজমে, সব ব্যাকটেরিয়াতে যে যেগুলো কমন এবং যেটা সারা আসলে তারা সার্ভাইভ করতে পারে না, সেগুলো। এবং নন এসেনশিয়াল স্ট্রাকচারের মধ্যে যারা অপশনাল, কিছু ব্যাকটেরিয়া থাকে কিছু ব্যাকটেরিয়া থাকে না, এগুলো আমাদের জানতে হবে। এবং ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালের স্ট্রাকচার গুলো জানতে হবে। সেল ওয়ালের যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই স্ট্রাকচারের ডিফারেন্সটাও আমাদের জানতে হবে। কারণ আমরা যখন অ্যান্টিবায়োটিক চুজ করব, কিছু অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ ভালো কাজ করে, কিছু অ্যান্টিবায়োটিক গ্রাম নেগেটিভে ভালো কাজ করে। এটাও বেসিক্যালি স্ট্রাকচারাল ডিফারেন্সের উপর বেস করে। তো এই টপিক গুলো যখন আমরা পড়বো, সেই চার্ট গুলো, সেই বক্স গুলো এবং পাশাপাশি ছবি দেখে কোরিলেট করে এবং ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন গুলো মাথায় রেখে আমাদের পড়তে হবে। এবং ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে আসলে অ্যান্টিবায়োটিক। আমরা এত স্ট্রাকচার এগুলো পড়ছি বিকজ এই অ্যান্টিবায়োটিক গুলো কিভাবে ফাংশন করে, কিভাবে তার রেজিস্ট্যান্স হয়, এই জিনিসগুলা সম্পর্কে ভালো ক্লিয়ার আইডিয়া থাকার জন্য। এছাড়া ব্যাকটেরিয়ার যে অন্যান্য স্ট্রাকচার গুলো আছে, যেমন পেরিপ্লাজমিক স্পেস, ক্যাপসুল বা পিলাই, এদের ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্ট ফাংশন বা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, এই জিনিসগুলা থেকে কোশ্চেন আসে। এবং এদের সাথে কিছু ইমিউনোলজির রিলেশন থাকে। যেমন ক্যাপসুলের কথা যদি আমি বলি, ক্যাপসুলটা হচ্ছে অ্যান্টিফ্যাগোসাইটিক। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। দেন গ্রোথ কার্ভের
যে ফেজ গুলো, সেই ফেজ গুলো এবং ফেজের যে ইম্পর্টেন্স গুলো, লক, যেমন লক ফেজে হচ্ছে ব্যাকটেরিয়া গুলো মাল্টিপ্লিকেশন হয়, সেল ওয়াল বেশি সিনথেসিস হয়, তো এই জায়গাতে সেল ওয়াল সিনথেসিস যে ড্রাগস গুলো সেগুলো বেশি কাজ করে। লক ফেজের শেষে যে ব্যাকটেরিয়া গুলো টক্সিন রিলিজ করে। তো এই ইম্পর্টেন্স গুলো আমাদের জানতে হবে। এছাড়াও কিছু কোশ্চেন থাকে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এক্সাম্পল, এবং কিছু ব্যাকটেরিয়াকে আসলে গ্রাম স্টেইন করা যায় না। তো তাদের এক্সাম্পল গুলো জানতে হবে। তাদের এক্সাম্পল গুলো জানতে হবে, কারণ তখন আমরা ডায়াগনোসিস করার জন্য অন্য মেথড ইউজ করবো। যেমন একটা এক্সাম্পল হচ্ছে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাদের স্ট্রাকচারে মাইকোলিক অ্যাসিড থাকে, দ্যাটস ওয়াই উই ক্যানট গ্রাম স্টেইন। তখন আমরা অন্য এফবি স্টেইন করি অথবা জেড স্টেইন যেটাই বলি। লিজিওনেলা, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, তার ইন্ট্রাসেলুলার। তো এই এক্সাম্পল গুলো আমাদের জানতে হবে। এছাড়া কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া, তার মানে তাদেরকে আমি কালচার করলে সবসময় নাও পেতে পারি। ফ্যাস্টিডিয়াস মানে দে নিড স্পেশাল রিকোয়ারমেন্ট ফর গ্রোথ। এই ব্যাকটেরিয়া গুলোর নাম এবং এই ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া গুলোর ইম্পর্টেন্স হচ্ছে, আমি যখন এই ব্যাকটেরিয়া সাসপেক্ট করবো ক্লিনিক্যালি, তখন এই এদের ডায়াগনোসিসের জন্য আমাদের খুব র্যাপিড ডিসিশন নিতে হবে, তাড়াতাড়ি স্যাম্পল ল্যাবে পাঠাতে হবে। সো এইসব কিছু বিষয় থাকে। এবং অনেক সময় তো কালচারে গ্রোথ নাও আসতে পারে, সো নো গ্রোথের একটা পসিবিলিটি থাকে। সো ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া এদের এক্সাম্পল। দেন ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়ার মধ্যে ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার থাকে, কিছু থাকে অব্লিগেট ইন্টারসেলুলার। অব্লিগেট ইন্টারসেলুলার রিকেটশিয়ান, ক্ল্যামাইডিয়া, আর ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, এদের অনেক এক্সাম্পল আছে। এর মধ্যে টিউবারকুলোসিস একটা, লিজিওনেলা, ইয়ারসিনিয়া, সালমোনেলা। তো এই ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া গুলো কিন্তু ইমিউনোলজির সাথে কিছু লিঙ্ক আছে তাদের। যেমন তারা সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রডিউস করে, গ্র্যানুলোমা ফর্মেশন করে, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি প্রোডাকশন করে। তো এদের লিঙ্কেজটা, ইমিউনোলজির লিঙ্কেজটা, ক্লিনিক্যাল লিঙ্কেজটা একটু জানতে হবে। দেন কমন এক্সাম্পল নর্মাল ফ্লোরা, কোথায় স্কিন, কনজেক্টিভা, ভ্যাজাইনা এবং কোলন, কোথায় কোন নর্মাল ফ্লোরা থাকে, সেগুলো আমাদের জানতে হবে। কারণ ক্লিনিক্যালি যখন আমরা ওই নর্মাল ফ্লোরার ওই ব্যাকটেরিয়া গুলো যদি আমি কালচারে পজিটিভ পাই, তখন সেটা ক্লিনিক্যালি কোরিলেট করতে হয় ওয়েদার ইট ইজ নর্মালি থাকে অথবা সেটা প্যাথোজেনিসিটি করে। এবং এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, নর্মাল এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন তারা কিন্তু প্যাথোজেনেসিস ডেভেলপ করে। এবং যারা ইমিউন সাপ্রেস তাদের ক্ষেত্রে নর্মাল ফ্লোরা গুলাই কিন্তু প্যাথোজেনেসিস করে। তো এই ক্লিনিক্যাল সিগনিফিকেন্স গুলো আমাদের জানতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে মাদার থেকে বার্থ ক্যানেল অনেক নর্মাল ফ্লোরা, তারা মাদারের নর্মাল ফ্লোরা, বাট বেবিদের কিন্তু নিওনেটাল মেনিনজাইটিস করে, যেমন ইকোলাই অথবা প্রোটিয়াস, লিস্টেরিয়া। তো এই জিনিসগুলা ক্লিনিক্যাল নিওনেটাল মেনিনজাইটিস করে। তো এইগুলো জিনিসগুলো আমাদের জানতে হবে। দেন এক্সোটক্সিন, এক্সোটক্সিন থেকে কোশ্চেন থাকে, এন্ডোটক্সিন থেকে কোশ্চেন থাকে। স্ট্রাকচার, কে কে এক্সোটক্সিন প্রডিউস করে, কোনটা এক্সোটক্সিন, এন্ডোটক্সিনের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি, সেপসিস করে কিভাবে করে। সুপার অ্যান্টিজেনটা সম্পর্কে আমাদের জানতে হবে। সুপার অ্যান্টিজেন ওয়ান কাইন্ড অফ অ্যান্টিজেন, বাট এটা এক্সাজারেটেড ইমিউন রেসপন্স করে। কিছু কিছু ব্যাকটেরিয়া সুপার অ্যান্টিজেন রিলিজ করে। তো সেই সুপার অ্যান্টিজেন গুলার এক্সাম্পল গুলো জানতে হবে। এবং এরা কি ধরনের ইমিউনোলজিক্যাল অ্যাবারেশন করে অথবা ইমিউনোলজিক্যাল ডিজাস্টার করে। অনেক বেশি সাইটোকাইন রিলিজ করে, অনেক বেশি টি হেল্পার সেল রিলিজ হয়। তো পাশাপাশি এই জিনিসগুলো আমাদের কোরিলেট। দেন স্টেরিলাইজেশন থেকে ওভারঅল একটা মেথড গুলো আমাদের জানতে হয়। মেথড অফ স্টেরিলাইজেশন, কোন কোন প্রসিডিউর ফলো করি আমি ডিফারেন্ট ম্যাটেরিয়াল স্টেরিলাইজেশন করার জন্য। কমনলি হয়তো এখানে থাকতে পারে যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো আমরা কিভাবে স্টেরিলাইজ করতে পারি, অথবা এন্ডোস্কোপ গুলো কিভাবে স্টেরিলাইজ করতে পারি। তো এই স্টেরিলাইজেশন প্রসেস গুলো আমাদের জানতে হবে। ম্যাক্সিমাম কেসে অটোক্লেভ, এছাড়া অটোক্লেভ, অটোক্লেভের বাইরে যে প্রসেস গুলো আছে স্পেশালি সেগুলাই বেশি ইম্পর্টেন্ট। ক্লিন অক্সাইড আমরা কখন ইউজ করবো, কখন আমরা প্লাজমা স্টেরিলাইজার ইউজ করবো, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরা স্টেরিলাইজেশন প্রসেসটাতে যেতে পারি না, তখন আমাদের হাই লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং লো লেভেল ডিসইনফেক্টেন্ট ইউজ করা হয়। হাই লেভেল মানে ক্লোজ টু স্টেরিলাইজেশন, এটা বডির যেসব ইনস্ট্রুমেন্ট গুলো আসলে বডির একদম ইন্টারনাল সার্ফেসে যায়,
বডির ইন্টারনালি যায় তাদেরকে আমরা হাই লেভেল ডিসইনফেকশন করি। যারা সার্ফেসে থাকে তাদের সেভাবে ইন্টারমিডিয়েট এবং লো লেভেল ডিসইনফেকশন করা হয়। তো এদের এক্সাম্পল গুলো আমাদের জানতে হবে যে হাই লেভেলের এক্সাম্পল কি, ইন্টারমিডিয়েট লেভেল ডিসইনফেক্টের এক্সাম্পল কি, এই এক্সাম্পল গুলো আমাদের জানতে হবে। এটা এখন এরপরে কমন টপিক থাকে যে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন, এটার সাথে ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা, কিছু অ্যান্টিবায়োটিক আছে সেল ওয়াল ইনহিবিটর, কিছু আছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, কিছু আছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। তো এই এক্সাম্পল গুলো ওভারঅল জানতে হয়, এবং এদের মধ্যে স্পেশালি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর এটা ক্লিনিক্যালি বেশি প্র্যাকটিস হয়। তো এই সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যে ডিটেলস আছে, সেফালোস্পোরিন গ্রুপের আছে, অ্যামোক্সিসিলিন গ্রুপের আছে, কার্বাপেনাম গ্রুপের আছে। তো এই এক্সাম্পল গুলো আমাদের জানতে হবে, এবং পাশাপাশি এটা কিভাবে রেজিস্ট্যান্স হয়। যেমন একটা স্ট্যাফিলোকক্কাস অরিয়াসে আমরা যে অ্যান্টিবায়োটিক দেই কমনলি ফ্লুক্লোক্সাসিলিন, এরা হচ্ছে মেথিসিলিন মেথিসিলিন গ্রুপের ড্রাগ। তো মেথিসিলিন গ্রুপের ড্রাগটা যদি রেজিস্ট্যান্স হয় তখন আমরা সেটাকে বলি এমআরএসএ। তো এমআরএস এর তখন ফার্দার ট্রিটমেন্টটা কি, আমরা ভ্যানকোমাইসিন দিয়ে ট্রিটমেন্ট করবো। ভ্যানকোমাইসিনটা কিন্তু ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বিটা ল্যাকটামেজ সেটা দিয়ে ডিস্ট্রাকশন হয় না। সো এই এটিগুলোর অল্টারনেটিভ গুলো, একটা অ্যান্টিবায়োটিক যখন রেজিস্ট্যান্স হয় তখন সেটার অল্টারনেটিভ গুলো আমাদের পড়তে হবে। এমআরএসএ, দেন ইএসবিএল, এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটামেজ, সেটা ট্রিটমেন্ট কি। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। দেন ড্রাগ রেজিস্ট্যান্স, আমরা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যখন দিব তখন ব্যাকটেরিয়া সেল ওয়াল কিছু এনজাইম রিলিজ করবে লাইক বিটা ল্যাকটামেজ, অথবা ব্যাকটেরিয়া তাদের সেল ওয়াল স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ফেলবে টু অল্টার দ্য, যেমন অল্টার দ্য প্রোটিন বাইন্ডিং প্রোটিন। তো এইভাবে তারা রেজিস্ট্যান্স হয় সেল ওয়াল অ্যাক্টিং ইনহিবিটরের এগেনস্টে, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর এগেনস্টে যে এনজাইমটা লাগে সেটার এগেনস্টে সেটা টার্গেটটা রেজিস্ট্যান্স করে, মিউটেশন করে। তো এই পার্টিকুলার ড্রাগ গুলো কিভাবে রেজিস্ট্যান্স হয় এটা আমাদের জানতে হবে, এবং স্পেশালি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগ গুলা কিভাবে রেজিস্ট্যান্স হয় এবং তার অল্টারনেটিভ ওয়েটা কি টু ট্রিটমেন্ট, ফর দ্য ট্রিটমেন্ট, এই জিনিসটা আমাদের জানতে হবে। দেন ব্যাকটেরিয়াল ভ্যাকসিন নিয়ে কোশ্চেন থাকে, লাইভ ভ্যাকসিন কোনগুলো আছে, কিল ভ্যাকসিন কোনগুলো আছে, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। যেমন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা আমরা যেমন জানতে পারি যে কিভাবে ট্রান্সমিশন হয়, এটা নিয়ে কোশ্চেন ছিল, এবং ভার্টিক্যাল ট্রান্সমিশন কিভাবে হয়, ভার্টিক্যাল ট্রান্সমিশন কোন কোন অর্গানিজম হয়, এবং সেটা আমাদের জানতে হয়। ভার্টিক্যাল ট্রান্সমিশন কিন্তু বার্থ ক্যানেল দিয়ে হতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল হতে পারে, এবং ব্রেস্ট মিল্ক দিয়ে হতে পারে। তো এই ডিফারেন্ট ওয়ে গুলো জানতে হয়, এবং কোনটা দিয়ে কিভাবে ট্রান্সমিশন হয় সেটার উপর আসলে কিছু ইন্টারভেনশন ডিপেন্ড করে। তো আমরা এটা আমাদের কোশ্চেন ব্যাংকেই এরকম এক্সাম, নট অনলি অ্যান্সার, আমাদের আসলে এক্সাম্পল গুলো দেওয়া থাকে। এক্সাম্পল গুলো দেওয়া থাকে যে কিভাবে কোন অর্গানিজম গুলো ট্রান্সমিশন হয়, ভার্টিক্যাল ট্রান্সমিশন, এবং আমরা চেষ্টা করি যে এক্সাম্পল গুলো টেক্সট বইয়ের রেফারেন্স আকারে দিতে আর কি। তো এই চারটাতে আমরা দেখতে পারতেছি যে ট্রান্সপ্লাসেন্টাল কি কি ট্রান্সমিশন হয়, ভার্টিক্যাল কি কি ট্রান্সমিশন হয়, বেসিক্যালি কি কি ট্রান্সমিশন হয়, ব্যাকটেরিয়া ভাইরাস, ওভারঅল একটা ছিল আর কি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট আমাদের টপিক আমরা ডিসকাস করতে পারি যে সিস্টেমিক ব্যাকটেরিয়োলজি নিয়ে। তো জেনারেল ব্যাকটেরিয়ালজিতে আমরা ওভারঅল ব্যাকটেরিয়া স্ট্রাকচার এবং ক্লিনিক্যাল ইম্পর্টেন্স গুলো জানবো। সিস্টেমিক ব্যাকটেরিয়োলজিতে পার্টিকুলার ব্যাকটেরিয়ার কিছু ভিরুলেন্স ফ্যাক্টর, এবং সেই ভিরুলেন্স ফ্যাক্টর গুলো আসলে কিভাবে ডিজিজ করে সেটা সম্পর্কে জানবো, এবং কি কি ডিজিজ করে, কি কি ইম্পর্টেন্ট ডিজিজ করে সেই ব্যাকটেরিয়া গুলো সেটা জানতে হবে। কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি জানতে হবে, কারণ তাদের কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স থাকতে পারে, এবং এই প্রপার্টির উপর বেস করে তাদের ডায়াগনোসিস ট্রিটমেন্ট এটা ভ্যারি করে। তো এই জিনিসগুলো আমাদের ইন ব্রিফ জানতে হবে। যেমন স্ট্যাফিলোকক্কাস থেকে কোশ্চেন থাকে যে তারা কি কি ডিজিজ প্রোডাকশন করে, কি কি টক্সিন প্রোডাকশন করে। তো এই টক্সিন গুলো কিন্তু আসলে পার্টিকুলারলি বিভিন্ন ধরনের ডিজিজ প্রোডাকশন করে। কিছু টক্সিন থাকে এন্টারোটক্সিন, কিছু টক্সিন থাকে সুপার অ্যান্টিজেন, কিছু টক্সিন থাকে কোয়াগুলেস হায়ালুরোনিডেজ দ্বারা, যারা স্কিন ইনফেকশন করে। তো এই এই আম, তাদের ভিরুলেন্স ফ্যাক্টর গুলোর সাথে ডিজিজ প্রোডাকশনটা কোরিলেট করে করতে হয়। এবং যেটা বললাম যে স্ট্যাফিলোকক্কাসে মেথিসিলিন রেজিস্ট্যান্ট যে স্ট্যাফিলোকক্কাস,
সেখানে নট অনলি ফ্লুরোকার্বক্সিলিন, সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ, ইভেন কার্বাপেনাম গ্রুপের ড্রাগও রেজিস্ট্যান্স হতে পারে, বিকজ মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফিলোকক্কাস তারা সেল ওয়ালে যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন সেইটা সেই স্ট্রাকচারটাকে অল্টার করে দেয়। তো সেল ওয়াল সিনথেসিস যত ড্রাগসই আসুক তারা আসলে এখানে বাইন্ড করতে পারে না। তখন আমাদের এটার ডিফারেন্ট একটা মেকানিজমে একটা ড্রাগস দিতে হয়, সেটা হতে পারে ভ্যানকোমাইসিন, সেটা হতে পারে লিনেজোলিড, অথবা ড্যাপ্টোমাইসিন। তো এই অল্টারনেটিভ গুলো আমাদের জানতে হবে। দেন স্ট্রেপ্টোকক্কাই এক্সাম্পল গুলো, স্ট্রেপ্টোকক্কাই অনেকগুলো গ্রুপ, এ গ্রুপ বি গ্রুপ সি ডি, অনেক এক্সাম্পল আছে। সেই গ্রুপিং গুলো এম প্রোটিনের উপর বেস করে হয়, কিভাবে হয় গ্রুপিং গুলো এবং গ্রুপ গুলো, ব্যাকটেরিয়া গুলো জানতে হবে, কি কি ডিজিজ করে তারা, এবং তাদের যে ভিরুলেন্স ফ্যাক্টর অথবা টক্সিন প্রোডাকশন, তারা আসলে ডিজিজের সাথে কিভাবে রিলেটেড, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কর্নিব্যাকটেরিয়াম থেকে কিছু কোশ্চেন থাকে, যেমন ইম্পর্টেন্ট প্রপার্টি এবং তারা কি কি ডিজিজ করে। স্পেশালি ডিপথেরিয়াটাই, আসলে ডিপথেরিয়ার যে ডিজিজ প্রোডাকশনটা সেটা আমাদের জানতে হবে। ক্লস্ট্রিডিয়ামের ডিফারেন্ট স্পিসিস, ক্লস্ট্রিডিয়াম টিটানি, ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, পারফিউজেন্স, ডেফিসিলি, তারা ডিফারেন্টলি কি কি ডিজিজ করে, ডিফারেন্ট স্পিসিস কিভাবে ডিজিজ প্রোডাকশন করে, ইন ব্রিফ মেকানিজম গুলো আমাদের ডিজিজের সাথে কোরিলেট করে জানতে হবে। লিস্টেরিয়াটা ইম্পর্টেন্ট, কারণ এটা মাদার থেকে ফিটাসে ট্রান্সফার হয়। তো এই এইটা ভেরি ইম্পর্টেন্ট, কি ডিজিজ করে, কিছু আর্লি ডিজিজ করে, কিছু লেট ডিজিজ করে, বোথ নিওনেট এন্ড মাদার। নিশেরিয়া গনোরি থেকে ইম্পর্টেন্ট কিছু তাদের প্রপার্টিজ আছে, অক্সিডেজ পজিটিভ, এবং তারা ইউরোজেনিটাল ডিজিজ করে, গনোরিয়া করে। তো এই ডিজিজ গুলো ট্রান্সমিশন, এবং তারা একটা ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর থাকে, তাদের একটা পিলাই থাকে এবং পিলাই গুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। তো একটা পার্সনের রিপিটেড গনোরিয়া একটা ফিচার থাকে যে তাদের পিলাস গুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। তো এরপরে এইচ পাইলোরি থেকে কমন প্রপার্টিটা আমাদের জানতে হবে। এরা আমাদের হাই, ভেরি লো পিএইচ অফ স্টোমাক অ্যাসিডেও তারা সার্ভাইভ করে। তো কিভাবে সার্ভাইভ করে, ইউরেস প্রোডাকশনের মাধ্যমে, অ্যালকালাইন মিডিয়ার প্রোডাকশনের মাধ্যমে স্টোমাকে সার্ভাইভ করে। এবং তাদের যে ভিরুলেন্স ফ্যাক্টর গুলো, কিছু টক্সিন প্রডিউসিং জিন আছে, সেগুলো জানতে হবে, কি কি ডিজিজ করে সেটা জানতে হবে। এবং তাদের এইচ পাইলোরিতে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগনোসিসটা, আমরা কিভাবে ডায়াগনোসিস করবো। কিছু ইনভেসিভ প্রসিডিউর আছে, কিছু নন ইনভেসিভ প্রসিডিউর আছে, এদের কিছু সেন্সিটিভিটি স্পেসিফিসিটি আছে। তো এই জিনিসগুলো আমাদের ভেরি ইম্পর্টেন্ট জানতে হবে। সিউডোমোনাসের ক্ষেত্রে স্পেশাল ইম্পর্টেন্স হচ্ছে ট্রিটমেন্টটা, যেহেতু অ্যান্টি সিউডোমোনাল ড্রাগস গুলো আলাদা, এবং সিউডোমোনাস কমনলি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন করে, এবং ভেরি রেজিস্ট্যান্স টু দ্য অ্যান্টিবায়োটিক্স। তো এই কমন প্রপার্টি গুলো আমাদের জানতে হবে। ইকোলাই, ডিফারেন্ট টাইপ অফ ইকোলাই কি কি ডিজিজ প্রোডাকশন করে, এরা অনেক ধরনের ডিজিজ প্রোডাকশন করে। তো এই ইকোলাই সম্পর্কে ডিটেলস আমাদের পড়তে হবে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের প্রপার্টি, তাদের স্পেশাল কিছু প্রপার্টি থাকে, তারা অনেক লং, স্লো গ্রোয়িং অর্গানিজম, কালচার করতে 6 to 8 উইকস, একদম রেপিডলি করলেও তাও 14 দিন সময় লাগে। সো এই প্রপার্টি গুলো জানতে হবে। ইমিউনোপ্যাথোজেনেসিস ইন ব্রিফ জানতে হবে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সেল মিডিয়েটেড ইমিউনিটি করে, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি করে, গ্রানুলোমা ফর্মেশন করে। তো এই জিনিসগুলো, ইমিউনোলজির এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এবং ম্যান্টোস টেস্ট টেস্ট এটার ডিটেলস পড়তে হবে। ম্যান্টোস টেস্টে আমরা পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ দিয়ে টেস্টিং করি। ম্যান্টোস টেস্টের অল্টারনেটিভ, ম্যান্টোস টেস্ট কিছু কারণে পজিটিভ আসতে পারে। তো ম্যান্টোস টেস্টের অল্টারনেটিভ হচ্ছে ইন্টারফেরন গামা রিলিজ আছে, যেটা আসলে ম্যাক্রোফেজ এর মধ্যে যে টিউবারকুলোজ ব্যাসিলাস থাকে, তখন ম্যাক্রোফেজ কিছু ইন্টারফেরন রিলিজ করে, সেই ইন্টারফেরনটা আমরা ক্যাচ করি বাই ডিফারেন্ট মেথড। তো এই ইন্টারফেরন গামা রিলিজ আছে বা কোয়ান্টিফারেন্ট টিবি, এই জিনিসগুলো এখন এখান থেকে কোশ্চেন থাকে আর কি এখন রিসেন্টলি। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি থেকে বেসিক্যালি ইমিউনিটি, বা টিউবারকুলাইড লেপ্রোসি, লেপ্টোমেটাস লেপ্রোসি, এই দুইটা যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশন দুইটার ডিফারেন্সটা আমাদের জানতে হবে। লেপ্টোমেটাস লেপ্রোসি হচ্ছে পেশেন্ট মোর ভালনারেবল ফর দ্য ডিজিজ, এবং তাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি তখন সেক্ষেত্রে অনেক কম থাকে লেপ্টোমেটাস লেপ্রোসিতে।
তখন আমাদের যেহেতু সেলিব্রিটি ইমিউনিটি নাই, আমাদের টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি তখন থাকে না, এবং আমরা লেপ্রোমিন টেস্টটাও নেগেটিভ পাই তো, এবং মাল্টিব্যাসিলারি। তারপরে টাইপ 1 টাইপ 2 লেপ্রামাইন যে রিয়াকশন সেটা আমাদের জানতে হবে। ট্রিপোনেমা প্যালিডাম, এদের যে স্টেজিং গুলা, ক্লিনিক্যাল স্টেজিং গুলা, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ফিচার গুলো জানতে হবে। কিভাবে আমরা ডায়াগনোসিস করব, এবং ইম্পর্টেন্ট ভিডিআরএল সম্পর্কে, যদিও এটা নন স্পেসিফিক টেস্ট, তারপরেও এটার কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স থাকে, সেই সিগনিফিকেন্স গুলো আমাদের জানতে হবে। ক্ল্যামাইডিয়া মাইক্রোপ্লাজমা থেকে যাদের স্পিসিস এবং ডিজিজ গুলো আমাদের শুধু জানতে হবে। এছাড়া কিছু ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজির মধ্যে আমাদের অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, অ্যাটিপিক্যাল বলা হচ্ছে কারণ এটা কমন নিউমোনিয়ার মতো সাইন সিমটম দেয় না, এবং কালচারে মোস্ট অফ দ্য টাইম নেগেটিভ আসে, বিকজ অর্গানিজম গুলো আসলে কালচারেবল না। তো এই অর্গানিজম গুলোর এক্সাম্পল গুলো জানতে হবে। ওয়াটারি ডায়রিয়া কারা করে? ইউজুয়ালি ভাইরাল। ব্লাডি ডায়রিয়া কারা করে? সেই এক্সাম্পল গুলো। মেনিনজাইটিস কারা করে অ্যাকর্ডিং টু দ্য এজ? হসপিটাল ইনফেকশন কারা করে? ইউটিআই কারা করে? স্টেরাল পায়োরিয়ার কজ কি? অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া কি জিনিস? এএসও টেস্ট। এগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ছিল। তো এই ছিল সিস্টেমিক ব্যাকটেরিওলজি। এবার আমরা জেনারেল ভাইরোলজি থেকে যদি বলি, জেনারেল ভাইরোলজি থেকে ভাইরাল ইনফেকশন, কারা কারা ল্যাটেন্ট ইনফেকশন করে, কারা কারা ক্রনিক ইনফেকশন করে। ল্যাটেন্ট আর ক্রনিকের বেসিক ডিফারেন্সটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ক্রনিকে একটা লো মাল্টিপ্লিকেশন হইলেও থাকবে, বাট ল্যাটেন্টে কিন্তু মাল্টিপ্লিকেশন হয় না। পেশেন্ট যখন ইমিউন যখন সাপ্রেশন হয় তখন ল্যাটেন্সিটা অ্যাক্টিভ স্টেজে যায়। তো কোন কোন ভাইরাস ল্যাটেন্ট ইনফেকশন প্রডিউস করে, কোন কোন ভাইরাস ক্রনিক ইনফেকশন প্রডিউস করে, এক্সাম্পল গুলো খুবই ভালো করে জানতে হবে। হোস্ট ডিফেন্স সম্পর্কে জানতে হবে। স্ট্রাকচার অফ দ্য ভাইরাস থেকে ভাইরাসের স্ট্রাকচার, সেগমেন্টেড ভাইরাস, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের এক্সাম্পল গুলো জানতে হবে। এনভেলাপ ভাইরাসের এক্সাম্পল, নন এনভেলাপ ভাইরাসের এক্সাম্পল। এনভেলাপ ভাইরাস গুলো ইউজুয়ালি ক্লোজ কন্ট্যাক্ট, রেসপিরেটরি, ব্লাড, এগুলো দিয়ে ট্রান্সমিট হয়। এবং এনভেলাপের কম্পোজিশন কি, ইম্পর্টেন্ট এনভেলাপের কম্পোজিশন গুলো জানতে হবে। নন এনভেলাপ ভাইরাস পিকোরাল রুট দিয়ে ইউজুয়ালি ট্রান্সমিশন হয়। ইনক্লুশন বডি, এটা ভাইরাল পার্টিকেল। ইউজুয়ালি ভাইরাসটা চোখে দেখা যায় না, বাট ইনক্লুশন বডি যেহেতু ভাইরাল পার্টিকেল, এই ইনক্লুশন বডি গুলো অনেক সময় মাইক্রোস্কোপে দেখা যায়। তো এই সাইটোমেগালো ভাইরাস কি ধরনের ইনক্লুশন বডি ফর্মেশন করে, র্যাবিস ভাইরাস কি ধরনের ইনক্লুশন বডি ফর্মেশন করে, এই এক্সাম্পল গুলো আমাদের জানতে হবে। প্রিয়ন্স হচ্ছে অ্যাবারেশন অফ সেলুলার অল্টার্ড প্রোটিন। প্রিয়ন মিডিয়েটেড কিছু ডিজিজ নিয়ে কোশ্চেন থাকে প্রিভিয়াস। ট্রান্সমিশন গুলো ভেরি ইম্পর্টেন্ট। ভাইরাস কিভাবে ট্রান্সমিশন হয়, ভার্টিক্যাল ট্রান্সমিশন, জুনোটিক ভাইরাস বা এনিম্যাল থেকে কি কি আসে, মসকিউটো বর্ন স্পেশালি এডিস মসকিউটোতে কি কি ভাইরাস ট্রান্সমিশন হয়, ফিকোরাল রুট দিয়ে কিভাবে, রেসপিরেটরি রুট দিয়ে কি কি ট্রান্সমিশন হয়, ব্লাড বর্ন ট্রান্সমিশন ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পল গুলো পরীক্ষায় আসে। ভাইরাল ভ্যাকসিন নিয়ে লাইভ এবং কিল্ড ভ্যাকসিন, এদের যে ডিফারেন্সটা, ইমিউনোলজি রিলেটেড যে ডিফারেন্সটা সেটা জানতে হবে। সাব ইউনিট ভ্যাকসিনের এক্সাম্পলটা আমাদের জানতে হবে। সিস্টেমিক ভাইরোলজির মধ্যে মাম্পস, মিজলস, রুবেলা, এদের প্রপার্টি এবং কনজেনিটাল ম্যালফরমেশন কি কি করে সেগুলো জানতে হবে। কনজেনিটাল ম্যালফরমেশন এবং কনজেনিটাল ইনফেকশন কিন্তু ডিফারেন্ট। ম্যালফরমেশন মানে বেবির একটা ম্যালফর্মিং ফিচার থাকে, আর কনজেনিটাল ইনফেকশনে অনেক সময় ম্যালফর্মিং ফিচার নাও থাকতে পারে, হয়তো ক্রনিক ইনফেকশন থাকে অথবা অ্যাবর্শন হয়ে যেতে পারে। বাট ম্যালফরমেশনে ডেফিনিট কিছু বেবি ম্যালফরমেশন ফিচার থাকে। সো ম্যালফরমেশন কে কে করে, সেই ভাইরাস গুলো, রুবেলা থাকতে পারে সেখানে, জিকা ভাইরাস থাকে। তো এই এক্সাম্পল গুলো জানতে হবে। র্যাবিস ভ্যাকসিন, এইচআইভি অপরচুনিস্টিক ইনফেকশন, এবং ক্লিনিক্যাল যে স্টেজ গুলো সেগুলো আমাদের স্পেশালি জানতে হবে। এইচআইভি ইমিউনো প্যাথোজেনেসিসটা আমাদের জানতে হবে। এরা যে ইমিউন সাপ্রেশন করে, ইমিউন সাপ্রেশন মানে অপরচুনিস্টিক ইনফেকশন করে, এগুলো জানতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস স্পেশাল কিছু প্রপার্টি থাকে, তারা অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন দেখায়। অ্যান্টিজেনিক ভ্যারিয়েশনের মাধ্যমে কিছু প্যান্ডেমিসিটি ডেভেলপ করে, যেটা বলে অ্যান্টিজেনিক শিফট। এছাড়াও অ্যান্টিজেনিক ড্রিফট হয়, যেটা হচ্ছে মাইনর চেঞ্জ। অ্যান্টিজেনিক শিফটটাই আসলে বেশি ইম্পর্টেন্ট। সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু যেগুলো আমরা বলি অ্যান্টিজেনিক শিফটের জন্য হয়। সো এই শিফট কি, ড্রিফট কি, এবং এই শিফটটা কোন স্ট্রাকচারের চেঞ্জের জন্য হচ্ছে, কিভাবে হচ্ছে। ড্রিফটটা তো মিউটেশন,
তো এইগুলো সম্পর্কে একটু ব্রিফ জানতে হবে, এখান থেকে কোশ্চেন থাকে। মিডলস ডিজিজ এবং কমপ্লিকেশন থেকে কোশ্চেন থাকে। হার্পিস ভাইরাসে ইম্পর্টেন্ট যে হার্পিস ভাইরাস তারা কি কি ডিজিজ প্রোডাকশন করে এবং কোথায় ল্যাটেন্ট অবস্থায় থাকে, এদের ল্যাটেন্সিটা কোন অবস্থায় থাকে, কখন কোথায় থাকে, কোন কোন ভাইরাস, এগুলো জানতে হবে। দেন এইচপিভি থেকে তাদের প্রপার্টি গুলো থাকে। এইচপিভির অনেকগুলো টাইপ আছে, প্রায় 100 টাইপ। কারা কারা এখানে ক্যান্সার প্রোডাকশন করে, কি ধরনের ডিজিজ প্রোডাকশন করে। হেপাটাইটিস থেকে স্পেশালি, হেপাটাইটিস এর টোটাল স্ট্রাকচারটা, হেপাটাইটিস বি এর স্পেশালি বি এর যে স্ট্রাকচার গুলো, সেই স্ট্রাকচার গুলো পড়তে হবে। এবং স্ট্রাকচার গুলো কিছু হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেনটা আমরা ব্লাডে পাই, সেটার এগেইনস্টে অ্যান্টিবডি থাকলে আমরা ইন্ডিকেট করি সেটা প্রোটেকশন, অথবা কোর অ্যান্টিজেনের কোর অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি থাকে সেটা আইজিএম থাকলে অ্যাকুইট বলি, আইজিজি থাকলে ক্রনিক বলি। তো এই ভাইরাল মার্কার গুলো অ্যাকিউট এবং ক্রনিকে কোন কোন ভাইরাল মার্কার থাকে, হেপাটাইটিস বি এবং সি ভেরি ইম্পর্টেন্ট। ডেঙ্গুর ক্ষেত্রে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এবং কমপ্লিকেশন গুলো ইম্পর্টেন্ট, ডায়াগনোসিসটাও ইম্পর্টেন্ট। স্লো ভাইরাল ডিজিজের এক্সাম্পল গুলো পরীক্ষায় থাকে। এছাড়া ভেসিকুলার র্যাশ, জেনিটাল আলসার, স্কিন লেশন কোশ্চেন থাকে। প্রিভিয়াস ইয়ার যেমন কোশ্চেন আমরা আহ, বলতে পারি যে সাইটোমেগালো ভাইরাস থেকে তাদের কিছু প্রপার্টি ছিল, কিভাবে ট্রান্সমিশন হয়, ল্যাটেন্সিটা কোথায় থাকে, রিঅ্যাক্টিভেশন কিভাবে হয়, এবং হেটারোফিল অ্যান্টিবডি একটা ইমিউনো প্যাথোজেনেসিস, এটা পজিটিভ না নেগেটিভ, এই ধরনের কোশ্চেন ছিল আর কি। তো এখানেও আমরা এই ধরনের কোশ্চেন আমাদের কোশ্চেন ব্যাংক গুলোতে প্রিভিয়াস এর কোশ্চেন এরকম থাকে, এবং আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো, নট অনলি অ্যান্সার, আমরা একটা অ্যাকর্ডিং টু রেফারেন্স আমরা কোশ্চেনের রেফারেন্সটা দিয়ে দিই, যাতে করে আমরা কোশ্চেনের পাশাপাশি সহজে আমরা আম, জিনিসগুলো রিক্যাপ করতে পারি, রিভিউ করতে পারি এট এ গ্ল্যান্স। ইমিউনোলজি থেকে আমাদের ইমিউনোলজি ওভারঅল ইমিউনিটি ক্রাইটেরিয়া, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ইননেট ইমিউনিটি কি জিনিস, তাদের যে ডিফারেন্সটা, কম্পোনেন্টটা, এবং স্পেশাল ক্রাইটেরিয়া অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ইননেট ইমিউনিটি। বিভিন্ন ধরনের সেল থাকে ইমিউনোলজির যে সেল, সেই সেলের গুলো স্পেসিফিক ফাংশন, যেমন ম্যাক্রোফেজের ফাংশন, নিউট্রোফিলের ফাংশন। তো এই ফাংশন গুলো থেকে কোশ্চেন থাকে ইনভেরিয়েবলি। কম্পোনেন্ট, সেল মিডিয়েটেড ইমিউনিটির কি কম্পোনেন্ট থাকে, ইননেট ইমিউনিটি কি কম্পোনেন্ট থাকে, ইমিউন রেসপন্স কিভাবে হয়, প্রাইমারি ইমিউন রেসপন্স অথবা সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রাইমারি ইমিউন রেসপন্সে কি ধরনের অ্যান্টিবডি থাকে, সেকেন্ডারি ইমিউন রেসপন্সে কি ধরনের অ্যান্টিবডি বেশি পাওয়া যায়, অ্যান্টিজেন, এবং এদের যে ক্রাইটেরিয়া, এমএক্সি টাইপস, তাদের ডিস্ট্রিবিউশন, এমএক্সি অ্যাসোসিয়েটেড যে ডিজিজ গুলো, এমএক্সির সাথে যে গ্রাফট যে রিলেশন, গ্রাফট রিজেকশনের যে রিলেশন, এগুলো জানতে হবে। কমপ্লিমেন্টের সম্পর্কে সবই মোটামুটি জানতে হয়, তাদের যে অ্যাক্টিভেটর, ফাংশন, রেগুলেটর, ক্যারেক্টারিস্টিক্স, জিনিসগুলো জানতে হয়। হাইপার সেন্সিটিভিটি থেকে ব্রিফ মেকানিজম গুলো, টাইপ গুলো, এবং এই টাইপের যে এক্সাম্পল গুলো, টাইপ 1 এর এক্সাম্পল কি, 2, 3, 4 এর এক্সাম্পল কি। টাইপ 1 এর মধ্যে অ্যাটোপি, এবং টাইপ 1, 2, 3 ব্রিফ মেকানিজমের মধ্যে কোনটা কোন অ্যান্টিবডি মিডিয়েটেড, কোনটা সেল মিডিয়েটেড। সেল মিডিয়েটেড একটাই টাইপ, সেই সেল মিডিয়েটেড এক্সাম্পল গুলো এবং কোন সেল সেখানে রিলেটেড, CD4ও থাকতে পারে, CD8ও থাকতে পারে, সেই CD4 এর কিছু এক্সাম্পল থাকে, CD8 এর কিছু এক্সাম্পল থাকে, এগুলো আমাদের জানতে হবে। অটো ইমিউন ডিজিজের মধ্যে এক্সাম্পল গুলো এবং ব্রিফ মেকানিজম, কিভাবে অটো ইমিউন ডিজিজ হয়, কিছু অর্গান স্পেসিফিক থাকে, কিছু সিস্টেমিক অটো ইমিউন ডিজিজ থাকে, এগুলোর এক্সাম্পল গুলো আমাদের জানতে হবে। ভ্যাকসিন টাইপ এবং এক্সাম্পল। ইমিউনোগ্লোবুলিনের 5টা ইমিউনোগ্লোবুলিনের ক্যারেক্টারিস্টিক্স, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এদের স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স, এদের ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স, কারা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, কারা প্লাসেন্টা ক্রস করে, কারা প্রাইমারি ইমিউন রেসপন্স করে, সেকেন্ডারি ইমিউন রেসপন্স করে, সিক্রেটরিতে কারা থাকে, এই প্রপার্টি গুলো জানতে হয় ইন্ডিভিজুয়ালি, এবং ফাংশন। ট্রান্সপ্লান্টেশনের টাইপ গুলো, গ্রাফট, এবং কিভাবে গ্রাফট গুলো রিজেকশন হয়, অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক রিজেকশন, হাইপার অ্যাকিউট রিজেকশন, এদের মেকানিজম, কোনটার ক্ষেত্রে কে রেসপন্সিবল, এটা জানতে হবে। গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, এটা কিছু স্পেশাল ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া গুলো আমাদের পরীক্ষায় আসে।
ইমিউন ডেফিসিয়েন্সি স্টেট গুলো জাস্ট নাম: বিসেল মিডিয়েটেড ডেফিসিয়েন্সি, টি সেল মিডিয়েটেড ডেফিসিয়েন্সি, কম্বাইন্ড ডেফিসিয়েন্সি, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, এদের এক্সাম্পল গুলো। এবং প্রাইমারি, সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সির যে কজ, সেটা অনেক কারণেই হয়: এইচআইভি, কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েডের জন্য ম্যালনিউট্রিশন, অনেক কারণ। এই কারণগুলো জানতে হবে। যেমন লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন থেকে একটা কোশ্চেন ছিল ইমিউনোলজিতে। সো এটা আমরা অ্যাকুট ইনফেকশনে দিতে পারবো কিনা, প্রেগনেন্সি দিতে পারবো কিনা, 3 মান্থস আফটার দ্য ইনজেকশন অফ হিউম্যান ইমিউনোগ্লোবিন, এরকম একটা স্টেটমেন্ট ছিল। ইমিউনোগ্লোবিলিন শুড নট বি গিভেন 2 উইকস আফটার দ্য লাইভ ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিনের সাথে কোনো রিলেশন থাকে কিনা। টু লাইভ ভ্যাকসিন শুড বি গিভেন 2 উইকস অ্যাপার্ট। সো এই ভ্যাকসিন রিলেটেড কোশ্চেন ছিল ইমিউনোলজি। এছাড়া আরো অনেক কোশ্চেন থাকে এই রিলেটেড। তো এটার এক্সাম্পল গুলো, এই টপিক গুলোর অ্যান্সার ছাড়াও আমরা চেষ্টা করি যে একটা ব্রিফ ওভারভিউ দেওয়ার জন্য প্রতিটা কোশ্চেনের সাথেই। আমাদের কারেন্ট এফসিপিএস এবং ডিপ্লোমা ব্যাচ আছে। এছাড়াও রেসিডেন্সি পরীক্ষার ব্যাচ খুবই শীঘ্রই শুরু হবে। এবং আমাদের প্রথম পরীক্ষাটা, রেসিডেন্সি পরীক্ষার প্রথম পরীক্ষাটা হচ্ছে ফ্রি। এবং এই পরীক্ষায় পাশ পাশ করলে আমাদের 40% ডিসকাউন্ট একটা থাকবে। এই তো নেক্সট আমাদের প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজিতে বেসিক্যালি এক্সাম্পল গুলো বেশি ইম্পর্টেন্ট: ফ্লাজেলেটস এর এক্সাম্পল, হেমোফ্লাজেলেটস এর এক্সাম্পল, ইন্টেস্টিনাল ফ্লাজেলেটস এর এক্সাম্পল, কারা অ্যানিমিয়া করে, কাদেরকে আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে পাবো, কারা কিভাবে ট্রান্সমিশন হয়, কিছু এক্সাম্পল যেমন হোস্ট, ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, এদের এক্সাম্পল, এবং কারা অটো ইনফেকশন করে, স্কিন পেনিট্রেশন করে কারা যায়, হার্টলান মাইগ্রেশন কারা করে। তো বেসিক্যালি এক্সাম্পল গুলোই এখানে বেশিরভাগই কোশ্চেন আসে। এবং পার্টিকুলার কিছু প্যারাসাইটের প্যাথোজেনেসিস, যেমন লিশম্যানিয়া প্রপার্টিজ, কোথায় ডিজিজ করে লিশম্যানিয়াটা, মোনোসাইট এবং ম্যাক্রোফেজ, রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম ইনফেকশন করে, সেটার যে প্যাথোজেনেসিসটা আমাদের এগুলো জানতে হবে। প্লাজমোডিয়াম স্পেসিফিক স্পেসিস এবং সেই স্পেসিস গুলো কোনটা কি ডিজিজ করে, স্পেশালি ফ্যালসিফেরাম এবং ভাইভ্যাক্সটা বেশি ইম্পর্টেন্ট। এদের মধ্যে ফ্যালসিফেরামটা কমপ্লিকেশন করে, কি কি কমপ্লিকেশন করে, কি কি ডিজিজ প্রোডাকশন করে, এগুলো জানতে হবে। মাইকোলজি থেকেও আমাদের এক্সাম্পল গুলো বেশি পড়তে হয়। বিভিন্ন অ্যানাটমিক্যাল লোকেশনের উপর বেস করে এক্সাম্পল গুলো করা হয়: সুপারফিশিয়াল, ডিপ, সাবকিউটেনিয়াস। তো এই এক্সাম্পল গুলো আমাদের জানতে হয়। এবং আরো কিছু ক্লাসিফিকেশন থাকে মরফোলজিক্যাল, কিছু ফাঙ্গাস থাকে ইস্ট লাইক, কিছু ফাঙ্গাস থাকে মোল্ড। তো এই এক্সাম্পল গুলো আমাদের জানতে হয়। এবং স্পেশালি ক্যান্ডিডা, ক্যান্ডিডা যে রিস্ক ফ্যাক্টর, কি কি ডিজিজ করে সেগুলো, ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এইচআইভি পেশেন্টের ইনফেকশন করে, কি ইনফেকশন করে, মেনিনজাইটিস করে, তো এদের কিভাবে ডায়াগনোসিস করতে পারি, ক্রিপ্টোকক্কাস। মিকোমাইকোসিস কোভিড এর সময় ব্ল্যাক ফাঙ্গাস নামে পরিচিত ছিল, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের বেশিরভাগ ইউজ করে। এবং কি প্যাথোজেনেসিস, কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি, এটা থেকে কোশ্চেন থাকে। অ্যাসপারজিলোসিস থেকেও প্যাথোজেনেসিস এবং ডায়াগনোসিসটা, এরা মরফোলজিক্যালি দেখতে কিরকম, এই জিনিসগুলো আমাদের জানতে হবে বায়োলজিতে। যেমন কোশ্চেন ছিল প্রোটোজোয়া দ্যাট প্রডিউসিং ইনফেকশন ইন দ্য সিএনএস, সিএনএস এ কারা কারা ইনফেকশন করে। এই এখানে ট্রু ফলস বেসড কোশ্চেন। তো এগুলার এক্সাম্পল গুলোর সাথে আমরা এক্সপ্লানেশনটা দিয়ে দেই আমাদের সিস্টেমে। তো আমাদের টোটাল মেডিকেল হায়ার স্টাডিজে কোর্স কারিকুলামে আসলে লেকচার ক্লাস ছাড়াও একটা বড় অংশ থাকে লাইভ এক্সাম, যেখানে আপনি পরীক্ষা দেওয়ার মাধ্যমে অন্যদের সাথে কম্পেয়ার করতে পারবো আমরা যে আমাদের পজিশনটা কি, সেটা একটা সুযোগ থাকে। আমাদের সেন্ট্রাল আর্কাইভ অনেক রিচড, সেই কোশ্চেন গুলো আমরা পাবো। ইম্পর্টেন্ট টপিক লিস্ট আমরা দেই। এছাড়াও টপিক এক্সাম থাকে, রিভিউ এক্সাম থাকে উইকলি, মান্থলি, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, এবং পিডিএফ গুলো আমরা প্রোভাইড করি। তো এই টোটাল সব অ্যাক্সেস গুলো, ক্লাস, পিডিএফ, লাইভ এক্সাম এবং সেন্ট্রাল আর্কাইভের অ্যাক্সেস আপনারা পাবেন একটা রিজনেবল প্রাইস। তো
ওভারঅল রেসিডেন্সি এক্সাম ইজ কোয়াইট চ্যালেঞ্জিং। এখানে একটা ভাস্ট সিলেবাস থাকে, বাট আমরা যদি ইন্টারডিসিপ্লিনারি নলেজ, যেমন এতক্ষণ আমরা যে টপিক গুলো নিয়ে পড়াশোনা করলাম বা বললাম, সেটা যদি একটু কোরিলেট করতে পারি, আমরা আগে যে নলেজটা আছে সেটার সাথে যেটা পড়তেছি সেটা নলেজটা কোরিলেট করতে পারি, সেটা আমরা প্র্যাকটিক্যালি যদি কাজে লাগাতে পারি, ক্লিনিক্যাল কোরিলেশন করতে পারি, কোশ্চেন গুলো সলভ করতে পারি, দেন আই থিঙ্ক আমরা আসলে আমাদের যে গোল সেটাতে পৌঁছাতে পারবো। তো এটা অলওয়েজ ইম্পসিবল যতক্ষণ না সেটা না হচ্ছে। আই হোপ আপনাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে, যারা আমরা রেসিডেন্সি পরীক্ষা দিব, ইনশাল্লাহ একবারে আমাদের সবার চান্স হয়ে যাবে। তো আর্কাইভে আমাদের একটা হিউজ আর্কাইভ থাকছে 40,000 কোশ্চেনের উইথ এক্সপ্লানেশন, যেখানে আমরা চেষ্টা করি যে অথেন্টিক এক্সপ্লানেশন অ্যাকর্ডিং টু টেক্সট বুক, অথেন্টিক এক্সপ্লানেশন প্রোভাইড করে। এখানে যেমন এক্সপ্লানেশন কোশ্চেন ওয়াইজ আমাদের এক্সপ্লানেশন গুলো থাকে, বইয়ের স্ক্রিনশট অথবা আম, বই থেকে আমাদের কোশ্চেনের এক্সপ্লানেশন দেওয়া, এবং ট্রু ফলস, যারা শুদ্ধ এবং ভুল উত্তরের মার্কিং গুলো থাকে এখানে রেড এবং গ্রিন দিয়ে। 20 তারিখে আমাদের রেসিডেন্সি রেগুলার ব্যাচ 2026 শুরু হচ্ছে। এবং আমাদের মেন্টররা যথেষ্ট কোঅপারেটিভ। আপনাদের যে কোনো কোয়ারিতে, যে কোনো কোশ্চেনে আমরা ইনশাল্লাহ সবসময় থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।